ফিজা, তোমার আরও অপেক্ষা করতে হবে। তুমি যদি এখনই বেবি নিয়ে নাও তাহলে তোমার লাইফ রিস্কে চলে যাবে। ফিজার মাথা যেন চক্কর দিল। স্বাভাবিকভাবে ওর কাছে এই কথার অর্থ কি হতে পারে বুঝতে অসুবিধা হলো। বেবি মিসক্যারেজ হলে বেবি নিতে টাইম নেওয়া লাগে। ওর মিসক্যারেজ হয়েছে প্রায় 5 মাস। তাহলে এখনো ডক্টর এমন কথা কেন বলছেন? ফিজা নড়েচড়ে বসল। বিয়ের 6 বছরে ও বাচ্চা না থাকাটা একটু না অনেকটাই একটা মেয়ের জন্য পীড়াদায়ক। ফিজা ঠোঁট কামড়ে ধরে নিঃশ্বাস টেনে নিল। কোলের ওপর রাখা ব্যাগটার ফিতা শক্ত করে চেপে ধরে হাতে মুঠোয় জিজ্ঞেস করল, বাট হোয়াই আন্টি? আমার বেবি মিসক্যারেজ হয়েছে প্রায় 5 মাস হতে চলল। দেখো ফিজা, আই নো দ্যাট তুমি অনেক স্ট্রং। তোমার থেকে তখন হয়তো কথাটা গোপন করলেও এখন তোমার এই কথাটা জানান প্রয়োজন। কিসের কথা বলছেন আপনি? দেখো, তোমার মিসক্যারেজ সাধারণ হয়নি। পজনের ফলে মিসক্যারেজ হয়েছিল। সেই জন্যই আমি বলছি সময় নিয়ে বেবি নাও। এমন তো নয় সময় চলে যাচ্ছে। মেয়েটা নিজের পায়ের তলা শূন্যে ভাসছে মনে হলো। চারদিক থেকে ঘুটঘুটে আধারে সে যেন বড্ড একা। তবুও ঠাই বসা মেয়েটা। কত বড় একটা সত্যি তার অজানা। কে করেছিল এটা? ফিজা ডক্টরকে জিজ্ঞেস করল না কিছু। মুখে মিথ্যা হাসি ঝুলিয়ে সে বিদায় নিল ডক্টরের চেম্বার থেকে। আবরাজ তাকে বলেছিল অপেক্ষা করতে। কিন্তু ফিজা বেরিয়ে উবারে করে বাড়ি ফিরে এলো। ড্যাশ 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 ড্যাশ। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে এখন বিকেল। অথচ মেহরিন কিছু খায়নি। আব্রাহাম অফিসে যাওয়ার আগে ব্রেকফাস্ট রুমে রেখে গিয়েছিল। যেখানে খাবার রাখা ছিল ঠিক সেখানেই পড়ে রয়েছে খাবার প্লেটটা। আব্রাহামের রাগে শরীরটা থরথর করে কেঁপে উঠল। গা থেকে ব্লেজারটা টেনে খুলে টাইটা আলগা করে শার্টের হাতা ফোল্ড করে নিল। নিজের রুমে আসার সময় নিয়ে আসা খাবার প্লেটটা হাতে নিয়ে মেহরিনের সামনে এসে বসল। মেহরিন আধশোয়া হয়ে আছে। আব্রাহাম হাতটা ধুয়ে মেহরিনের মুখের সামনে খাবার ধরল। মেহরিন মুখটা ঘুরিয়ে নিতে আব্রাহাম শান্ত স্বরে আদেশ করল, খাবারটা খেয়ে নাও। আমার ক্ষুধা নেই। মেহরিন মুখ অন্য দিকে ঘুরিয়ে রেখে জবাব দিল। তবে পরক্ষণেই গর্জন কানে আসে। চমকে যায় মেয়েটা। আব্রাহামের রাগান্বিত মুখের দিকে তাকায়। পুরুষটার চোখে মুখে ভয়ঙ্কর রাগের আভাস। মেহরিন। আব্রাহামের হুঙ্কার মেয়েটা একটু চমকে উঠল। নড়েচড়ে বসতে বসতে ফ্যালফ্যাল করে কেঁদে ফেলল মেহরিন। ভেতর থেকে কষ্টগুলো যেন চোখের জল হয়ে সামনে বসা আব্রাহাম নামক পুরুষটার প্রতি অভিযোগ করতে লাগল। আব্রাহামের বুকের ভেতর মোচড় দিল। সে খাবার প্লেটটা রেখে মেহরিনের গালে চেপে ধরে মুখের ভেতর খাবার দিল। মেহরিন কাঁদতে গিয়ে খাবার তালুতে উঠে গেল। কাশতে কাশতে মেয়েটার চোখ লাল হয়ে খুব ভয়াবহ অবস্থা। আব্রাহাম ওকে কোলে তুলে নিল, ওয়াশরুমে গেল। হাত মুখ ধুইয়ে দিয়ে জড়িয়ে ধরে বসে রইল কিছু সময়। মেহরিন শান্ত, নিশ্চুপ। আব্রাহাম সাড়াশব্দ না পেয়ে বুঝল মেয়েটা গভীর ঘুমে তলিয়েছে। সে দীর্ঘ শ্বাস ফেলল। একটা মেয়ে ঠিক কতটা বিশ্বাস, ভালোবাসা আর ভরসা করে একটা পুরুষের বুকে এমন নিশ্চিন্তে ঘুমিয়ে যেতে পারে? তার জানা নেই। কিন্তু ধারণা আছে। কিন্তু সত্যি কখনো মিথ্যা হয়ে যাবে না। সে নিজের স্বার্থে এই বোকা মেহরিনকে তুরুপের তাস বানিয়েছে। কিন্তু মেয়েটা তাকে অন্ধের মতো বিশ্বাস করে, ভালোবাসার ওপর ভরসা করে বিয়েতে রাজি হয়েছিল। যার মূল্য সে একটা দিয়েছে অবশ্য, স্বার্থপরের মতো ব্যবহার করে গেছে। এখন কি হবে? মেহরিন বিশ্বাস করবে তাকে? আগের পরিকল্পনা যেমন মিথ্যা নয় ঠিক তেমন মিথ্যা নয় এই মেয়েটাকে সে ভালো না বাসলেও ওকে ছাড়া সে একটা সেকেন্ডও কল্পনা করতে পারে না। আমার তোমাকে আমার করে রাখতে যতটা খারাপ হতে হয় আমি হব। কিন্তু তবুও তোমাকে ছাড়ছি না আমি মেহরানি। ড্যাশ 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 ড্যাশ। ফিজা চুপটি করে বসে ব্যালকনিতে। আবরাজ ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা বউয়ের কাছে গেল। অফিসের সব কাজটাজ ফেলে সে ডক্টরের চেম্বারে গিয়েছিল ফিজাকে নিতে। অথচ মেয়েটা সেখানে নেই। অদ্ভুত কাণ্ড। সে হন্যে হয়ে খুঁজতে লাগালো সর্বদিক। পরে মায়ের সাথে কথা বলে জানতে পারল ফিজা আরও 2 ঘন্টা আগে ফিরেছে বাড়িতে। এরপর আর রুম থেকে বেরোয়নি। আবরাজ তখন একদম শান্ত। বাড়িতে ফিরে সে আগে শাওয়ার নিল। এরপর বউয়ের কাছে এলো। ফিজা তখনও নীরবতা পালন করছে। আবরাজ ওর মুখটা নিজের 2 হাতের আঁচল নিয়ে বলল, আমি সকালে বলেছিলাম কিছু। ফিজার তীক্ষ্ণ দৃষ্টি। আবরাজ ভ্রু কুঁচকে নিল। আচমকাই আবরাজ ধাক্কার তাল সামলাতে না পেরে দূরে ছিটকে গিয়ে পড়ল। আর একটু হলেই সে দেয়ালে লেগে হাতে ব্যথা পাচ্ছিল। ফিজা আবরাজের দিকে ধারালো দৃষ্টিতে তাকিয়ে আছে তখনও। আবরাজ অবাক হয়ে শুধালো, আর ইউ ক্রেজি? কি করছো? মাথা ঠিক আছে তো? আমার বাচ্চাকে মেরেছে?
কেন মেরেছেন ওকে? আবরাজ কোনো দিনই নিজের সাফাই সে দেয়নি। ফিজার দিকে তাকিয়ে সে হিমশীতল গভীর মনোযোগ দিয়ে সে মেয়েটার আপাদমস্তক দৃষ্টি বলিয়ে বলে উঠল। সুগন্ধি ফুল। আহ্লাদি এই স্বর ফিজা ঠোঁট কামড়ে ধরল। আবরাজ জানে বউকে সে শক্ত কথা দিয়ে নয়, ভালোবেসে নিজের আয়ত্তে নিতে হবে। 2 কদম এগিয়ে আবরাজ যখন সামনে এগিয়ে এলো তৎক্ষণাৎ বউ তার পাখির ন্যায় উড়ে এসে যেন আছড়ে পড়ল বক্ষদেশ। আবরাজ শক্ত করে জড়িয়ে ধরল। আলিঙ্গন দৃঢ় গভীর হলো সাথে সাথে। ফিজা তখনও কাঁদছে। আবরাজের বুকের ভেতর মোচড় দেয়। নিজের থেকে ছাড়িয়ে নিয়ে আবরাজ বউয়ের এলোমেলো চুল গুছিয়ে দিল। এলোমেলো চুল, চোখের জলে পুরো মুখ ভেজা। ঘেমে একাকার অবস্থা। কি করুণ সেই দৃশ্য। আবরাজ আর কখনো এতটা ভেঙে পড়তে দেখেনি এই রমণীকে। তবুও তার আজ কোনো ব্যথা ধরল না বুকে। বউয়ের এই ক্রন্দনরত মুখের ধার সে অনেক আগেই শোধ করে দিয়েছে। আবরাজ, ও আমার আপনার অংশ, ওকে আমি। গলা দিয়ে শব্দ বের হচ্ছে না মেয়েটার। এত কাঁদতে আবরাজ ওকে আর কখনোই দেখেনি। আবরাজ দাঁতে দাঁত চেপে বসে থেকেও কোনো লাভ হচ্ছে না যেন। বউকে কোলে তুলে সে রুমে চলে এলো। ফিজা গুটিসুটি মেরে আবরাজের বুকের ভেতর মুখ গুজে একসময় ঘুমিয়ে পড়ল। আবরাজ তপ্ত শ্বাস ফেলল। আগেই তো ভালো ছিল, যখন কিছু জানত না মেয়েটা। এখন জানার পর আরও পাগলামি বাড়ল। এই পাগলামো কিভাবে দূর করবে সে? কিভাবে সামলে নেবে বউকে? এই ব্যথা যে কতটা দগদগে তা যে সে পিতা হয়ে ওঠের পাচ্ছে হাড়ে হাড়ে। সেখানে একজন মা সে কি করে সহ্য করে যাবে এই নির্মম সত্যিটা? চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি বিয়ে